আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার একটা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানা ধরনের কথাবার্তা আমরা শুনেছি। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে 17 তারিখে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদটা এসেছে সেখানে সবাই স্বাক্ষর করবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হবে। এবং সেখানে থেকে বের হয়ে জামায়াত এবং এনসিপি নেতাদের কথায় এটা কিন্তু স্পষ্ট হওয়া গেল না যে তারা স্বাক্ষর করবেই। জামাত নেতারা বলেন তারা সেখানে যাবেন, তারপরে দেখা যাবে কি হবে। এনসিপি নেতারাও কিন্তু একই ধরনের কথা বললেন যে স্বাক্ষর করবে কিনা এখনো তাদের সিদ্ধান্ত বিবেচনাধীন। আবার বিপরীত দিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের একটা বক্তব্য আমরা দেখলাম। তিনি বলেছেন যে আমরা চাই ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। এটাই বা উনি কেন বললেন? এরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে অনেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, হলে কিভাবে হবে, এটা নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপি নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মুশাররফ আহমেদ ঠাকুরকে। জনাব মুশাররফ আহমেদ ঠাকুর, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাসুদ ভাই। মুশাররফ ভাই, আপনি শুনলেন যে আজকে যে জরুরি বৈঠক যেটা হয়েছে, জরুরি বৈঠকে থেকে তো আপনি নানা ধরনের কথা পেলেন এবং জামায়াত নেতা এবং এনসিপি নেতাদের বক্তব্য কেন যেন মনে হলো একটু দ্বিধান্বিত তারা। এটা কেন, এই দ্বিধাটা কেন? তারা আসলে কি চায়, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন মাসুদ ভাই, আজকে আমার একটা কথা মনে পড়ছে। 1948 সালের 10ই ডিসেম্বর জি। হিউম্যান রাইট চার্টার গৃহীত হয়। এটাতে সভাপতিত্ব করেছিলেন মিসেস অ্যান রোজভেল্ট, রোজভেল্টের ওয়াইফ। কিন্তু এই হিউম্যান রাইট চার্টারে আমেরিকা স্বাক্ষর করে নাই প্রথম দিকে, অনেক আচ্ছা। পরে এসে স্বাক্ষর করলো। মানে আমেরিকা এই হিউম্যান রাইট চার্টার তৈরি করার পেছনে সমস্ত কিছু, সব উদ্যোগ তাদের, উৎসাহ তাদের। এবং সে পরে এই ক্ষেত্রে করলো না, স্বাক্ষর করে নাই, অনেক পরে সে স্বাক্ষর করলো। তো আমার মনে হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে যারা এতদিন চিৎকার করলো জুলাই সনদ হইতে হবে, জুলাই সনদ হইতে হবে, এখন এসে দেখা যাচ্ছে যে তাদের আগ্রহ অনেক কম। তো আমি আপনাকে বলছি যে এটা ছোটবেলা আমরা মামাদের বাড়িতে চাঁদ উঠলে বাচ্চারা শুনতাম, ছোট ছোট বাচ্চারা বলতো, মামা ও চাঁদটা আমাকে এনে দাও। তো ঢাকাইয়া গল্প আছে একটা, যে কি কচ ভাগনা, এই বাঁশ জারে দিয়ে একটা চঙ্গা লাগাই দেবো এবং হ্যাঁ। বাইয়ে গিয়ে চাঁদটা পাইরে লইয়া আমো। হ্যাঁ। তো সন্ধ্যা হোক, কোনো চিন্তা নাই, চাঁদ না এনে দেবো, বাচ্চা খুশি। তো এইরকম বিএনপি যদি এইরকম খুশি করতে পারতো, এটা একটা। তো আমার আইডিয়া যে বিএনপি যা যা করতে চায় এই জন্য ওইটুকুনি সে প্রতিশ্রুতি দিতে চায়, ওইটুকুন অঙ্গীকার করতে চায়। এইটা এইটা একটা বিষয় হতে পারে। আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আপনাকে আরো কিছু বিষয় আছে যে আজকে আপনি দেখবেন যে এই জুলাই সনদে বেশ কিছু বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, আপত্তি জি। সহকারে বিএনপি মেনে নিয়েছে। জি। আপনি এইটা নিয়ে আজকে, আমি একটু আগে একটা চ্যানেলে টক শোতে ছিলাম, তো জি। ওইখানকার একজন নেতা হেভি খেপ্পা, নোট অফ ডিসেন্টটা থাকবে কেন? আমি বললাম, আপনি, আপনার সাথে 20টা প্রস্তাবে আমি 18টাতে একমত হব, 17টাতে একমত হব, 19টাতে একমত হব, এটার নাম ডেমোক্রেসি। আর না হলে আপনি, আমি তো 20টাতে একমত হইলে আপনি আমি আলাদা দল থাকবো কেন? এক দল তো হয়ে যাব। হুম, হুম, হুম। এইটা বুঝতে নারাজ ইসলামী আন্দোলনের নেতারা, বুঝতে নারাজ জামায়াতের নেতারা, বুঝতে নারাজ এনসিপির। আচ্ছা, এরা বাচ্চা মানুষ, এরা না হয় মামা বাড়ির আবদার করে, এটা আপনি মানলাম। তো আমি আপনাকে বলছি, এদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা? যে হুম। এই যে ঘটনাটা ওইখানে আলোচনা আসছে, বাইরে আইসা 5 দফা আন্দোলন দিচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে, পিআর দিতে হবে,
ভিতরে যখন আমাদের চ্যানেলে আলোচনা করে, কি ভাই পিয়ার ছাড়া কি যাবেন না ইলেকশনে? কয় না, যাব। বাট মাঠে ফাটাইয়া বলে যে পিয়ার ছাড়া নির্বাচনে যাব না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যারা আজকে খুব ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী শরিয়া আইন নিয়ে কথা বলছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি বিভিন্ন শোতে, যে ভাই আচ্ছা বলেন, ইসলামের বহু কিছু ভালো জিনিস, ওইগুলো তো শুরুতে, যেমন দাস প্রথা, রসুল্লাহ সাল্লাহ আসলাম তো বিলুপ্ত করেন নাই। উনি বলছেন দাস আজাদ করে দেওয়া একটা সওয়াবের কাজ। তিনি প্রথম দিকে মদ নিষিদ্ধ করেন নাই, বলছেন মদ খেয়ে মসজিদে আসতে পারবে না। তো এইগুলি আমি বলছি যে এই যে প্রগ্রেসটা, মাত্র উনি উনার নবুয়ত থেকে থেকে ওফাত পর্যন্ত সময় হচ্ছে মাত্র 23 বছর। জি। তুমি এই সময়টা যদি 73 বছর পেতেন বা 50 বছর পেতেন, তাইলে কি হতো? তো আপনি এক ব্যক্তি এক ভোট, আজকে ইসলামের কথা বলেন, উমাইয়ারা এক ব্যক্তি এক ভোট মানে নাই, আব্বাসীয়রা এক ব্যক্তি এক ভোট মানে নাই, খলিফা হারুন রশিদারা এক ব্যক্তি এক ভোট মানে নাই, ইরাক, এই যে আপনার যে আফগানিস্তান এক ব্যক্তি এক ভোট মানে না। তো আমরা আমি তাকে, আমার কথাটা হলো 1937 সালে আপনার যে ভোটে শেরে বাংলা একে ফজলুল হক হলেন, এই যে প্রধানমন্ত্রী হলেন, বাংলার প্রধানমন্ত্রী হলেন, ওয়াই বাংলা মিলে, সেইখানে আমার বাবা দা চাচাদের কাছে শুনেছি, যাদের চৌকিদারি ট্যাক্স বছরে 6 আনা দিতেন, মানে 36 পয়সা জি। দিতেন, তারাই শুধুমাত্র ভোটার ছিলেন। মানে ভোট ও। হওয়ার প্রশ্নে, ভোট হওয়ার প্রশ্নে একটা জমি জমার একটা হিসাব নিকাশ ছিল। যাদের জমি জমা ছিল না, রায়ত ছিল, এরা ভোটারই ছিল না। তো এইটা, আমি তো শেখ মুজিবকে এই ক্রেডিটটা দিতে চাই, যে শেরেবাংলা একে ফজলুল হক এই যে জমিদারি প্রথা উচ্ছেদের কথা বলছেন, সরোয়ার্দী ডেমোক্রেসির কথা বলছেন, মৌলানা ভাসানী দীর্ঘ জীবন সংগ্রাম করেছেন, শেখ মুজিবের সময় 1970 সালে এসে এক ব্যক্তি এক ভোট প্রতিষ্ঠিত হলো। আপনি তাকে এই ক্রেডিট দিবেন না? এই ক্রেডিট দিবেন না যে এক ব্যক্তি এক ভোট আমি দিতে পারি? আমার বাবা ভোটার, আমি ভোটার না। আমার বাবার নামে ট্যাক্সের রসিদ আছে, বাবা ভোটার, আমি ভোটার না। তো এই যে জি, এক ব্যক্তি, ওটা তো আগের ঘটনা ছিল। আমি এখন যেটা বলতে চাচ্ছি, তো এখন আহ, আমি হ্যাঁ। আজকে যারা দ্বিমত নিয়ে, এই যে জুলাই সনদ নিয়ে কেরাবেরা করতেছে আর কি, হুম, এদেরকে হুম, জিজ্ঞেস করতে চাই যে আপনি মনে, তর্কের খাতিরে মনে করলাম জামায়াত ইসলাম কালকে 300 সিট পেয়ে গেল, তো সে হুম। কি আমার এক ব্যক্তি এক ভোট রাখবে কিনা? খেলাফত আন্দোলন, এই ইসলামী আন্দোলন 300 সিট পেয়ে গেল, সে কি কালকে মাসুদ ভাই আর আমার এক ব্যক্তি এক ভোট রাখবে কিনা? সে কি আমার প্রেস ক্লাবের স্বাধীনতা রাখবে কিনা? আমার প্রেসের স্বাধীনতা মানবে কিনা? সে কি সৌদি আরবের মতো কল্লা কেটে ফেলবে কিনা? সে কি ইয়াতে আফগানিস্তানে ক্লাস 3 পরে মেয়েরা পড়তে পারবে না? সে কি আফগানিস্তানের মতো আমার মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কি জলাঞ্জলি দেবে কিনা? এটা তো আমার কোশ্চেন ভাই। আজকে ওরা তো গিয়ে হুম। প্রধান উপদেষ্টার সামনে আমার পাশে বসতেছে, সে কি আমার ব্যাংকিং সিস্টেম চালু রাখতে দিবে কিনা? আমার সাথে আন্তর্জাতিক অর্থনীতির যে সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনৈতিক যে সম্পর্ক, আইএমএফ ছাড়া আমি চলতে পারি না, আমি ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া চলতে পারি না, এডিবি ছাড়া চলতে পারি না, আইডিবি ছাড়া চলতে পারি না, আমার সাথে আমার সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকের অর্থনীতির ব্যবস্থাটা কি হবে? এটা কি ইসলামী ব্যাংক দিয়ে হবে? হবে তো না। তো এই জন্য আমি বলছি, আজকে যারা বলছেন যে ইসলামের নামে ভোট চাইতেছেন, এরা দ্বিচার, অন্তত মুনাফিকি না বলে আমি বললাম দ্বিচারিতা করতেছেন, এবং ভিতরে এক বাইরে এক। এটাকে আমার আমার দর্শক শ্রোতা কি বলবেন এক আল্লাহ জানে। আমি তাদের উপর ছেড়ে দিতে চাই, এদের ভিতর কিন্তু খুবই খারাপ। ওরা মুখে বলতেছে সরিয়ে আইন চালু করবো, যখন বলি ভোট রাখবেন কিনা চুপ থাকে। আমি বলি কই, একটা মন্ত্রীর হাত কাটা গেলে নাকি আর কোনো মন্ত্রী মন্ত্রী চুরি করবে না? আমি বললাম শেখ হাসিনার মতো যদি একটা সরকার আইসা আগের মন্ত্রী সবাইকে চোর বলে হাত কেটে দেয়, হাতটা ফেরত দিবেন কিভাবে? মুজাহিদ মারা গেল, জামাত ইসলামের মুজাহিদকে তো ঝুলাই আছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঝুলাই দিছে, আজকে এটিএম আছাড় তো মুক্তি পাইছে। তো আপনি এইরকম বিচার ব্যবস্থাকে আপনি ম্যানিপুলেট করে আগের মন্ত্রিসভার সবাইকে, আমরা যারা ডেমোক্রেসির আন্দোলন করে আসছি, আমাদের সবাইকে আপনি ফাঁসিতে ঝুলাই দিবেন কিনা, কল্লা কেটে ফেলবেন কিনা, এটা তো আমার ক্লিয়ার হইতে হবে।
নির্বাচন জি। কমিশন, আমার একটা প্রপোজাল হচ্ছে, নির্বাচন কমিশন প্রত্যেকের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র নিতে বলেন। আপনি ঘোষণাপত্রে স্পষ্ট বলতে হবে আমার ডেমোক্রেটিক রাইট রাইট অক্ষুণ্ণ থাকবে, আমার সংবিধানের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকবে। এই জায়গায় আপনি কোনো অবস্থাতেই হাত দিতে পারবেন না। আর নইলে ডক্টর ইউনূসের এখানে ঢুকতেছে যে যারা, আমরা আগামীকাল আমি বলবো যে বাংলাদেশের সকল মানুষের, জনগণের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই ইসলামী দলগুলোর বিরুদ্ধে আন্দোলন করা দরকার। জি। এখন আরেকটা কথা বলা হচ্ছে যে এই যে তারা বলছেন যে মানে এখনো আমরা বুঝতে পারছি না জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন কিনা। আমি ধারণা করি, আশা করি তারা করবেন, কিন্তু স্বাক্ষর করলেই তো হয়ে গেল না। তারপর আবার এই জুলাই সনদ বাস্তবায়নের একটা প্রশ্ন আছে। বাস্তবায়নের প্রশ্ন নিয়ে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই গণভোটের প্রস্তাব মানে পছন্দ না হলেও বিএনপি রাজি হয়েছে দেখলাম। এবং বিএনপি বলছে সেটা আপনার গণভোটটা তারা হবে নির্বাচনের দিন। জামাত এবং এনসিপি এখনো গো ধরে আছে যে তারা না, তারা নির্বাচনে আগেই করতে চায়। এই আগে পরে নিয়ে নানা রকম একটা ঝামেলা কিন্তু রয়ে যাচ্ছে। হয়তো এটা সমাধান হবে, হয়তো হবে না, আমি জানি না। এর মধ্যে তারা মাঠ গরম করবে হয়তোবা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আগে পরে হওয়ার জন্য যে দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে, একমত হতে পারছে না, এই যে মাঠ গরম হচ্ছে, এটা কি ফেব্রুয়ারির নির্বাচনকে একভাবে অনিশ্চিত করে দিচ্ছে? তারা হলে কেন, এতে পার্থক্যটা কি হচ্ছে আসলে? মাসুদ ভাই, দেখুন, আমি শুরু থেকে আমি বলছি এই গণভোট একটা ভগাস জিনিস, একবারে ভগাস জিনিস। 91-এর গণভোটটা ঠিক আছে, এটা সাংবিধানিক ভাবে মোটামুটি ঠিক আছে। এখন আমি গণভোট আমি করব, আমার 84টা প্রস্তাবের মধ্যে আমি 78টা বা 64টা, আমি একটা গণভোট যদি করতে চাই, তো প্রত্যেকটা প্রস্তাবের জন্য কি একটা করে বাক্স রাখবো? আমি 77 সালে আমার বয়স যখন 15 হবে, তখন আমি আমার গণভোটে সময় ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়, বুঝছেন? তো আমরা আপনার অবস্থা তো আমার মতো, আপনার অবস্থা কিন্তু ক্লাস আমার নাইনে মতো। পড়ি, ক্লাস নাইনে পড়ি 77 সালে। তো আমরা হ্যাঁ। বেশ কিছু ভোট, অনেক ভোট হা বাক্সে দিলাম। আর হ্যাঁ। ওই স্যাররা তো, প্রিজাইডিং তো আমাদের স্যার আর কি, হ্যাঁ। তো স্যাররা বললেন আমাদের একটু হেল্প করো। তা আমরা কিছু গণভোট, আমরা ভোটে আমরা হা বাক্সে ফেললাম অনেক ভোট, আর 25-30টা বা 50টা এরকম না বাক্স ফেললাম। মানে অন্তত আহ 5-10%, 5% যেন পায় এইরকম। তো আমি বিকালবেলা স্যার যখন যায় বস্তা নিয়ে, আমি জিজ্ঞেস করলাম, স্যার গণভোট ভোটে না ভোট কয়টা পড়ছে? কই, তোমার না ভোটের প্রশ্ন কেন? আমি, স্যার না ভোট কয়টা পড়ছে? কই, এই 8-10টা পড়ছে। আমার তো, আমি তো ক্লাস নাইনে পড়ি, জি। কিন্তু আমার ফ্যামিলিটা তখন অ্যান্টি আওয়ামী লীগ ছিল কোনো না কোনো কারণে। আমার দুই হুম। চাচা মুসলিম লীগ করতেন, বাট এরা শান্তি কমিটিও করেন নাই, কিন্তু হুম। এদেরকে এই ওই এই আওয়ামী লীগ 2 বছর করে জেল খাটাইছে। তো আপনাকে আমি বলছি যে গণভোটের অভিজ্ঞতাটা এইরকম। আর 84 গণভোট তো আমরা রাস্তায় দাঁড়াইছিলাম, গণ সেন্টারে যাবি তো ঠ্যাং ভেঙেলাম। তো সেই অবস্থায় 85 সালে এরশাদ 85% ভোট পেয়ে ফেলছে, 5% হুম। মানুষ যায় নাই। মানে এখানে তো সেইখানে এরশাদের ভোট। আর 91 ভোটটা বিএনপি আওয়ামী লীগ সবাই মিলেই ছিল। তাও দেখেন প্রেজেন্স হচ্ছে মাত্র 35%। তো এই জি। জন্য আমি বলছি এই গণভোট আমি করিব, করিব কিনা, আমি বিবাহ করিয়া এসে বলতে পারি মা বাপকে যে ইয়া করে ফেলছি কামটা, এখন মাইনা লও। তো মা বাপ দুইটা বুদ্ধি দেয়, কয় ঠিক আছে চুপ করে থাক, আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতেছি, একটা বড় করে রিসিপশন করে টইরা বলে যে হ্যাঁ পোলা মাইয়া পছন্দ হয়েছে, বিয়া পড়াই দিচ্ছে, আসেন সবাই একটু হুম। খাইয়ে দাইয়া আনন্দ ফুর্তি করি। তো এখন আপনি করব কিনা, এইটার জন্য গণভোট, এইটা তো রে ভাই উপমহাদেশের হিস্ট্রিতে নাই, কোথাওই নাই, আমি কোথাও খুঁজে পাই না যে এইরকম একটা সনদে স্বাক্ষর, এই সনদ গৃহীত পার্লামেন্টে আলোচনা করবো কিনা। পার্লামেন্ট সভরেন,
তিনটা রূপরেখায় দেখেন, সার্বভৌম পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন শাহাবুদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। তো সবরিন পার্লামেন্ট গৃহীত হওয়ার পরে বলতে পারে যে রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করবেন কিনা, রাষ্ট্রপতি গণভোট চাইতে পারেন। তো এইটার জন্য 64টা প্রস্তাবের জন্য যদি 64টা হা বাক্স, 64টা না বাক্স, আবার নোট অফ ডিসেন্টের বাক্স রাখে একটা, তাইলে তো একটা স্টেডিয়াম লাগবে। এক একটা ভোট সেন্টারকে এক একটা স্টেডিয়ামে ভোট সেন্টার বানাইতে হবে। যে বুকিশ পিপল যারা, দোজ হু আর বুকিশ পিপল, কোনোদিন পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই, কোনোদিন হাইকোর্টে যাওয়ার অভিজ্ঞতা নাই, জনগণের সাথে কাজ করার অভিজ্ঞতা নাই, এইসব বুকিশ পিপলকে দিয়া ডক্টর ইউনূস একটা বগাস কমিশন বানাইছে। এই কমিশনের এই তালে পড়ে আমাদের বিএনপি নেতারা মনে করতেছে যে বাবা ঠিক আছে, কোনোভাবে একটা পার হয়ে যাক সময়, আমরা একটা ভোট করে ফেলি, তাইলে তো সময় একটা ঝামেলা কাটলো। বাট এইটা ঝামেলা কাটবে না। আপনি দেখেন যে এই যে আপনি 1952 সালের যে আর্মি অ্যাক্ট, আপনি আর্মি অ্যাক্ট যদি পড়ে দেখেন, আর্মি অ্যাক্ট, আর্মির চাকরিকালীন সময়ে সকল কর্মকাণ্ডের জন্য আর্মি অ্যাক্টে বিচার হবে। আপনি এটাকে লইয়ে আসতেছেন তাই না, ইয়াতে কি বলে আইসিটি এর মধ্যে নিয়ে আসতেছেন। তো আপনি এটা কেন করতেছেন? ঝামেলা লাগাইতে চান, বাংলাদেশে ঝামেলা লাগাইতে চান। তাজুল, তাজুল তো ঝামেলা লাগাইতে চাই জামায়াতের পক্ষ থেকে। তো এই জন্য আমি বলছি এটা নিয়ে কোনো ঐক্যমত হয়েছে? এটা নিয়ে আলোচনা করার দরকার ছিল না? ছিল না যে ঐক্যমত কমিশনে যে আলোচনা করেন যে এইরকম আর্মি সম্বন্ধে আমরা এইরকম স্টেপ নিতে চাই, আপনারা কি বলেন? জি। তো আমরা আপনি এখন একটা আপনি ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই বলেন যে আমরা হচ্ছি, আমরাই সবকিছু, আমরা আদালত বানাই। আপনি তো ফজলুল তাপসের মতো প্রয়োজনে বলেন যে আদালত মাই লর্ড, আর আবার বাইরে বলেন আইসা যে আদালতকে নামাইয়ে দিছিলাম। তো আপনি তো হ্যাঁ, এইরকম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আদালত আপনার সুবিধা মতো আদালত মানেন, আর সুবিধা মতো বলেন আদালত না আমরা হইলাম সার্বভৌম ক্ষমতার অধিকারী। জি, আমি এখন শেষ প্রশ্নটায় আসছি। আপনি খেয়াল করেছেন গত কিছুদিন ধরে জামাতে ইসলামী এবং এনসিপি যেন কিছুটা সরকার বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়েছে, সরকারের বিরুদ্ধে তারা নানা ধরনের অভিযোগ করছে। একদল বলছে যে এই সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে নিয়ে এখন পালানোর পথ করছে। আবার আরেক দল বলছে তার কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে। এগুলো নিয়ে নানাভাবে এটা কি ব্ল্যাকমেইলিং নাকি আমি জানি না, এই ধরনের নানা ধরনের কথাবার্তা চলছে। তো এই যে একটা মনে করেন সামনে নির্বাচন, এই সরকারের অধীনেই নির্বাচন, এই সময় যদি দুটো দল সরকারের বিরোধী, সরকারের সঙ্গে এরকম মানে সরকারকে অবিশ্বাস করতে শুরু করে, সেটা কি আলটিমেটলি নির্বাচনের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা? এটা আমি আপনাকে বলি, ইতিবাচকের তো প্রশ্নই নাই। আপনি নেতিবাচকের মধ্যে আমি আলোচনাটা করি। আপনি ডাকাতের স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন, ডাকাতের স্ত্রীকে ডাকাতের কেরিয়ার সম্বন্ধে তার প্রশ্ন আপনি এই ইন্টারগেশন করে তার প্রশ্ন সাক্ষ্য হিসাবে গৃহীত হবেন আদালতে। এটা প্রিভিলেজ কমিউনিকেশন। আপনি আপনার সাথে আসামির সাথে উকিলের কি বাতচিত হয়েছে, বা খুনের মামলার আসামির কি বাতচিত হয়েছে, উকিলকে আপনি ইন্টারগেশন করতে পারেন না। উকিলের সহকারীকে বাতচিত করে বাতচিত কি হয়েছে, আলোচনা কি হয়েছে এটা, তাইলে তো সব উকিলদের দিয়ে ধরিয়া ধুলাই দিলেই বলতো যে ডাকা এই খুনের মামলার আসামি যে মুখ পড়তে আইছিস, আসামি তোরে কি কইছে। তো মাসুদ ভাই, আপনাকে আমি বিশ্বাস করে কোনো একটা বিষয় আলোচনা করলাম, আপনি এটা বাইরে প্রকাশ করা, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এটা জামাতিরা যে এইখানে যে ইমান নিয়ে যে ব্যবসা করে না, ব্যবসা করে ধর্মের নামে, এইটা হলো মূল ঘটনা। এটা হুমকি অথবা ব্ল্যাকমেইলিং আপনি কোনোটাই করতে পারেন না, নৈতিকভাবে করতে পারেন না, আপনি আইনগতভাবে করতে পারেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি, এরা সবাই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় ভেজাল লাগানোর তালে আছে, আর ইউনূস সাহেব যেন অপদস্থ হয় এই তালে আছে এখন। এতদিন এইগুলাই সবগুলো দেখেন, এই যে ডিসি বাণিজ্যে 300 কোটি টাকার বাণিজ্য হয়েছে ডিসি নিয়োগে, আপনার এই যে সমস্ত নিয়োগে বাণিজ্য হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় জিজ্ঞান পুলিশ কত করে নিয়োগ হয়েছে, কনস্টেবলটা কত করে নিয়োগ হয়েছে, কে টাকাটা নিছে, খবর নেন, দেখবেন। তো এই জন্য এখন এরা এরা অস্থির হয়ে গেছে যে এই যে আরাম, এই যে এই যে মধু খাওয়ার, যে এতদিন ধরে যে মধু খাচ্ছি 1 বছর 14 মাস ধরে, এই মধু খাওয়া বন্ধ হয়ে যাবে নির্বাচন হলে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? এবং আমি আপনাকে বলছি, বিএনপির কর্মীরা যদি এখনো যদি হুঁশ না ফেরে,
সবার হুঁশ ফিরতে হবে, মাঠে নেমে আসতে হবে। এবং ডক্টর ইউনূস, আমার আইডিয়া, ডক্টর ইউনূস তো ইউনূস প্রথম দিকে তো ডিফার্গেশন করছেন, অনেক ঝামেলা করছেন, এবং অনেক ঝামেলা করছেন বাচ্চাদের জন্য, ওনার বাচ্চা বাহিনীদেরকে উনি প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা তদবির করছেন। বাট এটা টোটালি ফেল হয়েছে, জুলাই মাসের 16 তারিখে ফেল হয়ে গেছে। তো এরপরে উনি তাড়াতাড়ি, আপনি দেখেন বিএনপির সাথে এখন আসছেন, এটা ঠিক আছে। তবে আমার কথা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। আমাকে একজন 80-র দশকের ছাত্র নেতা বলছেন, ভাই দেশে 3টা গভর্নমেন্ট আছে, আমি অন্তত একটা গভর্নমেন্টে আসার জন্য নির্বাচন চাই। আমার মাথার উপর এখন 3টা গভর্নমেন্ট, এই 3টা গভর্নমেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নির্বাচন চাই। আমি বিএনপি কে ভালোবাসি না বা অন্য কাউকে ভালোবাসি না। মুশতাক ভাই, নামটা বলেই দেই, এই যে ডাকসুর মুশতাক ভাই বলছেন আমার সাথে যে ভাই আমি জি 3টা গভর্নমেন্ট থেকে মুক্তি চাই। এখন 3টা গভর্নমেন্ট চলে, একটা ইউনুসের গভর্নমেন্ট, একটা এনসিপির গভর্নমেন্ট, আর একটা অন্যরা মিলাইয়া যার জুর আছে, যার জুর যার মুল্লুক তার হেড গভর্নমেন্ট। তো এই 3 গভর্নমেন্ট থেকে মুক্তি চাই, একটা গভর্নমেন্ট। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আপনি আপনার এই ধন্যবাদ মূল্যবান। মাসুদ ভাই, আপনার এই অনুষ্ঠানে আপনি আজকে প্রথম দিনের মতো ডেকেছেন। আশা করি আমরা এই যে গণতন্ত্রের উত্তরণের জন্য যে লড়াইটা আপনি অব্যাহত রাখছেন, আমি আপনার সাফল্য কামনা করি, এবং আপনার এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আপনাকে আপনার এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে বিএনপি নেতা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা মুশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য, উনি বেশ খোলামেলা বক্তব্যই রাখলেন। আমার ধারণা ওনার বক্তব্যগুলো আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের লিখে জানাবেন। আগামীতে যদি উনি আমাদেরকে আবার সময় দেন, ইনশাল্লাহ ওনার সঙ্গে আবার মিলিত হবে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।